ব্যাংক ও সমবায় প্রতিষ্ঠানের সঙ্গেও শাহেদের প্রতারণা, ৩ প্রতিষ্ঠানের ১২ কোটি টাকা আত্মসাৎ। করোনার ঝুঁকি ভাতা না নিতে চাপ দিচ্ছে বিভিন্ন ব্যাংক, অমানবিক বলছে কেন্দ্রীয় ব্যাংক। সীমান্তবর্তী জেলায় কোরবানির পশুর হাট শুরু, ক্রেতা ও দাম কম থাকায় লোকসানের শঙ্কা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ব্যাংক ও সমবায় প্রতিষ্ঠানও বাদ যায়নি শাহেদের প্রতারণা থেকে। ভুয়া রিকশার গ্যারেজ দেখিয়ে 2.25 কোটি টাকার ঋণ নিয়ে ফেরত দেয়নি, উল্টো ঋণ ফেরত চাওয়ায় মামলা ঠুকেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে 2 ব্যাংক ও একটি সমবায় প্রতিষ্ঠানের প্রায় 12 কোটি টাকা আত্মসাৎ করেছে শাহেদ। 2014 সালে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয়ে ঢাকার মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের সদস্য হন শাহেদ। সে বছরই এয়ারপোর্ট শাখা থেকে রিকশার গ্যারেজ দেখিয়ে 2.25 কোটি টাকা ঋণ নেন, কিন্তু সেই টাকা আর ফেরত দেননি শাহেদ। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান 100 রিকশার একটি গ্যারেজ দেখিয়ে ঋণ নেন শাহেদ। এরপর কর্পোরেট শাখা থেকে রিজেন্ট হাসপাতালের নামে ঋণ নেন আরও 6.25 কোটি টাকা। কোনোটাই ফেরত দেননি শাহেদ। অর্থ আদায়ে 2015 সালে সিএমএম আদালতে 3টি মামলা করে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ কর্তৃপক্ষ। তারা জানান ঋণ ফেরত না দিয়ে উল্টো সমিতির বিরুদ্ধেই মামলা করেন শাহেদ। আমাদের একটা প্রোগ্রাম ছিল রিক্সা লোন। সেই রিক্সা লোন সে দেখলো যে একটা গ্যারেজে তার 100 রিক্সা আছে, সে 100 রিক্সার 100 জন চালক আছে। সেই চালককে একদিন আমাদের প্রতিষ্ঠানের সামনে হাজির করে তাদের এগেনস্টে এই লোনটা নেয়। 2015 সালে সাবেক ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে 2 কোটি টাকা ঋণ নেন শাহেদ। ফেরত দিয়েছেন মাত্র 1 লাখ টাকা। বাকি টাকা আদায়ে 2017 সালে মামলা করে বর্তমান পদ্মা ব্যাংক। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু কিছুই হয়নি শাহেদের। ফেরত দেননি ঋণও, যা সুদ আসলে দাঁড়িয়েছে 2 কোটি 70 লাখ টাকায়। তারা বেশ কয়েকবার গিয়েছে, ওনার দেখা পায় না। তো ওনার রিপ্রেজেন্টেটিভরা একই কথা বলে যে সরকারের বিল আটকা আছে, এই বিল পেলেই আমরা ওটা দিয়ে দিতে পারবো। ওনার বিরুদ্ধে এবং ওনার পরিচালক ইব্রাহিম খলিল, এই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করি আমরা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং কৌশলে তারা এটা গ্রেপ্তারি এড়িয়ে যায়। জানা গেছে বেসরকারি খাতের আরেক প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ নেন শাহেদ। সে টাকাও ফেরত দেননি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের 3 নম্বর শেডে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আগুনের এখন কি অবস্থা এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কি কিছু জানা গেছে? এখনো আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের তথ্য আমরা পাইনি। ফায়ার সার্ভিসও বলছে তারা যেহেতু এখন অগ্নি নির্বাপনের কাজে নিয়োজিত, সেই জন্যই মূলত তারা শেষ করে এরপরেই আমাদের সেই তথ্য দিবেন। এখন আমি যে বন্দরের যে শেডটিতে আগুন লেগেছে সেটি একটু দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে, যদিও একটু আগে মিনিট 2 আগেই এখানকার চট্টগ্রামে ফায়ার সার্ভিসের একজন সহকারী উপপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানাচ্ছিলেন যে তারা এরই মধ্যে আগুন প্রায় নিয়ন্ত্রণে এনেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে এমনটি তারা বলেছেন। আর যদিও আমরা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের যে পুরোপুরি চিত্র এমনটি বলা যাবে না, কারণ এই জায়গাটিতে আমরা অন্তত আধা ঘন্টা সময় ধরে অপেক্ষা করছি, কিন্তু আমরা দেখছিলাম যে এখনো পর্যন্ত সেখান থেকে আগুন বের হচ্ছে। এবং তবে প্রথম দিকে যেভাবে যে ধাও ধাও করে আগুন জ্বলছিল সেটি হয়তো কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ধোঁয়ার পরিমাণটা বেড়ে গেছে। আর এখানে আমরা এ পর্যন্ত যেই তথ্য পেয়েছি সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, সেটি হচ্ছে 4:15টার দিকে মূলত এই আগুন লাগার খবর তারা পাওয়ার পরে তাদের পর্যায়ক্রমে এখন পর্যন্ত 4টি ইউনিটের 14টি গাড়ি সেখানে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপন কাজে যোগ দিয়েছে। আর বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যারা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যেই শেডটিতে আগুন লেগেছে সেটি মূলত সেটির সংস্কার কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। সেই সংস্কার কাজ করতে গিয়েই মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে এমনটি তারা ধারণা করছেন। তবে কি কারণে
হয়েছে সেটি হয়তো ফায়ার সার্ভিস পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানাতে পারবে। কিন্তু আমরা যেটি দেখেছি সেটি হলো এই আগুন যেখানে ছিল সেখানে অনেকে বলছে সেখানে বেশ কিছু কেমিক্যাল রাসায়নিক রাখা ছিল, এমনটি তারা বলেছেন। মূলত এই শেডগুলোতে, চট্টগ্রাম বন্দরের এই শেডগুলোতে মূলত যেসব আমদানি পণ্য দেশের বাইরে থেকে নিয়ে আসা হয় সেগুলোই মূলত এই জায়গাগুলোতে রাখা হয়। যদি এই ধরনের রাসায়নিক থাকে সেক্ষেত্রে হয়তো আগুনের ক্ষেত্রে বাড়তি একটি ঝুঁকি থাকবে, কারণ এই শেডটি হচ্ছে অনেক বড়, পাশাপাশি এখানে বেশ কিছু পার্শ্ববর্তী কন্টেইনার ইয়ার্ড রয়েছে পরপর লাগানো, যেখান থেকে হয়তো ছড়িয়ে পড়লে অনেক বড় ধরনের ক্ষতির শিকার চট্টগ্রাম বন্দর হতে পারে, এমনটি আশঙ্কা এখানে অনেকেই করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটি দেখছি এখনো যেহেতু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, হয়তো সেই ক্ষতির আশঙ্কা খুব বেশি নেই এমনটি মনে করছেন। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মূলত তারা কাজ করে যাচ্ছেন কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। যদি এখনো পর্যন্ত আগুন যেহেতু কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে সেক্ষেত্রে ক্ষতির আশঙ্কাও কিছুটা তারা বলছেন যে খুব বেশি আশঙ্কা করার কিছু নেই। এবং পাশে যেই সব মালামালগুলো ছিল, কন্টেইনার গুলো রাখা ছিল পার্শ্ববর্তীতে আমদানি পণ্যের, সেগুলো কিছু দূরত্বে সরিয়ে ফেলা হয়েছে বন্দরের যেসব কর্মচারী রয়েছেন তাদের মাধ্যমে। তো এখনো পর্যন্ত এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম বন্দরের 3 নম্বর শেডে লাগা আগুনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। যেমনটি আমরা খবরের প্রথমেই শুনছিলাম শাহেদের প্রতারণা নিয়ে, এবার এই বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, আত্মসাৎ করা টাকা উদ্ধারের প্রতিষ্ঠানগুলো কি ব্যবস্থা নিচ্ছে এবং এই টাকাকে আদৌ উদ্ধার করা সম্ভব হবে? আমরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা এই তাদের খেলাপি হওয়ার পর এবং শাহেদের প্রকৃত চিত্র তারা বোঝার পরপরই তারা মামলা করেছেন, বিভিন্ন কেউ সিএমএম কোর্টে মামলা করেছেন, কিন্তু এখন পর্যন্ত এই মামলাগুলোতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি এবং তিনি পরবর্তীতে টাকা দেওয়ার কোনো উদ্যোগ তার মধ্যে শাহেদের মধ্যে দেখা যায়নি। মূলত আমরা কথা বলে যে এই জিনিসটা বুঝতে পেরেছি যে ঋণ নেওয়ার ক্ষেত্রে শাহেদ নানা রকম জালিয়াতি বা প্রতারণার আশ্রয় নিয়েছিলেন, বিশেষ করে ফার্মার্স ব্যাংক বা সাবেক ফার্মার্স ব্যাংক বর্তমান পদ্মা ব্যাংকে তার যে ঋণটি ছিল সেটি মূলত পরিচালনা পর্ষদের প্রভাব খাটিয়ে সেই ঋণটি নিয়েছিলেন এবং সেই ঋণটি ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, কারণ তিনি মূলত যন্ত্রপাতি আমদানির নামে এই ঋণটি নিয়েছিলেন। পরবর্তীতে এই আরেকটি আর্থিক প্রতিষ্ঠান, সমবায় প্রতিষ্ঠান থেকে তিনি যে ঋণ নিয়েছিলেন, কর্মকর্তারা বলেছেন যে তিনি একটি ভুয়া রিকশার গ্যারেজ দেখিয়েছিলেন, রিকশা চালকদের এনে হাজির করিয়েছিলেন এবং এভাবেই তিনি সেখান থেকে প্রায় 2.25 কোটি টাকার মতো ঋণ নিয়েছিলেন। অর্থাৎ এই প্রতিষ্ঠানের যেহেতু অস্তিত্ব নেই, এই টাকাও ফেরত পাওয়া অনিশ্চিত এবং রিজেন্ট হাসপাতালের নামে তিনি আরও 2টি ঋণ নিয়েছেন প্রায় 6.25 কোটি টাকা। যেহেতু এই হাসপাতালটি একটি নড়বড়ে, এটির লাইসেন্স নেই এবং যেসব যন্ত্রপাতি আছে সেগুলো খুব আধুনিক না এবং এখানে অনেক ত্রুটি রয়েছে, সেহেতু এই ঋণ বা এই ঋণের টাকাগুলো ফেরত পাওয়া অনিশ্চিতই বলা যায়, কারণ এখন পর্যন্ত তার বিরুদ্ধে যে তদন্তগুলো হচ্ছে কোনো সংস্থাই দাবি করতে পারেনি যে তার নামে অ্যাকাউন্টে বা কোনো ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা আছে বা এর বাইরে তার কি ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেগুলো কিন্তু এখন স্পষ্ট না। কর্মকর্তারা বলছেন যে শাহেদ প্রতারণার মাধ্যমে চলতেন, তিনি এক জায়গায় ঋণ করতেন বা এক জায়গায় অর্থ ধার করতেন, সেটি যখন সেই অর্থ দিয়ে আরেক জায়গায় তিনি বিপদ থেকে উদ্ধার হতেন। শাহেদ ঠিক এভাবেই চলতেন, এক জায়গায় ধার করতেন, সেই টাকা দিয়ে আরেক জায়গায় বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতেন। অর্থাৎ তার কাছে যে খুব বেশি অর্থ রয়েছে সেটি যারা তাদেরকে ঋণ দিয়েছেন তারা মনে করেন না। তারা মামলা করেছেন, তবে তারা অনিশ্চিত যে এই অর্থ ফেরত পাওয়া যাবে কিনা। তবে একটি বিষয় তারা অবাক হয়েছেন যে মামলা হলেও শাহেদ কিন্তু কৌশলে প্রতিটি মামলা থেকে গ্রেফতার এড়িয়েছেন, অর্থাৎ আইনি প্রক্রিয়াগুলোকে শাহেদ কিন্তু ভণ্ডুল করে দিতে সমর্থ হয়েছেন এবং অনেকগুলো মামলা মাথায় নিয়েও শাহেদ দিব্যি চলাফেরা করছিলেন এবং সেক্ষেত্রে এবং এই কারণেই তিনি এই যে প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ করেছেন সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কোনো রকম পাত্তা দিতেন না। এমনকি আমরা দেখেছি যে ঢাকা কোঅপারেটিভ ব্যাংক তার বিরুদ্ধে মামলা করায় উল্টো শাহেদ এই কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে, যদিও পরবর্তীতে আদালতে সেই মামলাটি বাতিল হয়ে যায়। অর্থাৎ কর্মকর্তারা এখন অনেকটাই আশা ছেড়ে দিয়েছেন যে তারা টাকা ফেরত পাবেন, তারপরও তারা আইনি প্রক্রিয়ায় যুক্ত থাকার কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। শাহেদের প্রতারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন। চলে যাচ্ছি পরের খবরে। করোনাকালে সাধারণ ছুটির সময় কাজ করা কর্মীদের ঝুঁকি ভাতা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু এখনও এই নির্দেশনা বাস্তবায়ন করেনি অনেক ব্যাংক। অভিযোগ মিলেছে প্রণোদনা চাইবেন না বলে কর্মীদের থেকে লিখিত নিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টিকে অমানবিক বলছে কেন্দ্রীয় ব্যাংক। 12 জুলাই ঢাকা ব্যাংকের একটি শাখায় চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক হয়।
এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদার শাখা ব্যবস্থাপক। সিদ্ধান্ত হয় কোনো কর্মী করোনার ঝুঁকি ভাতা চাইবেন না। পরিচয় গোপন রাখার শর্তে অনেক কর্মী জানান সব শাখায় বৈঠক করে লিখিত নেওয়া হয়েছে। বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তবে ঝুঁকি ভাতা কবে দেয়া হবে তা স্পষ্ট করে জানাননি তিনি। মনে হয় এরকম কিছুই না। আপনার এটা কেউ যদি বলে থাকে এখন এটা ঠিক না আর কি, একটু আগে পরে হতে পারে, বাট না পাওয়ার পিছনে তো কোনো কারণ নেই। আমাদের তো বোর্ড খুব মানে আমি বলবো যে এইসব দিকে খুব মানে ওনারা হিউম্যান কোয়ালিটি রাখেন আর কি। হ্যাঁ, প্রথম প্রজন্মের আরেক প্রতিষ্ঠান পূবালী ব্যাংকও এখনো কর্মীদের প্রণোদনার টাকা দেয়নি। তবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন শিগগিরই দেয়া হবে। আমাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন পেয়ে যাবে সবাই। আমরা একটু যাচাই বাছাই করে বলছে যে একটু ভালো করে যাচাই বাছাই করে দিয়ে আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, এরা আমাদের সবাই পেয়ে যাবে। জানা গেছে প্রাইম ব্যাংক, মেঘনা ব্যাংক, ওয়ান ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠান এখনো কর্মীদের প্রণোদনা দেয়নি। তবে নির্দেশনা অমান্য করা ব্যাংকগুলোর প্রতি কঠোর নয় কেন্দ্রীয় ব্যাংক। ঝুঁকিকালীন আসলে একটা সমস্যার কারণেই দেওয়া হয়েছে, বুঝছো? দেওয়া হয়েছিল তো ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে সবাই দায়িত্ব পালন করছে, এই জন্য গভর্নমেন্টও একটা উদ্যোগ নিয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষের এমন ভূমিকার সমালোচনা করেছেন বিশ্লেষকেরা। তারা তো প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছে এবং এটা কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে একটা ডিসিশন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিসিশন। সেটাই কিন্তু বাংলাদেশ ব্যাংক সরকার মাধ্যমে বিভিন্ন ব্যাংকগুলোকে জানিয়েছে। আমরা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে একটাই কথা বলবো, যেখানে ব্যাংকারদের যেটা যথার্থভাবে যেটা প্রণোদনা দেওয়ার একটা সরকার ইস্যু হয়েছে, সরকার এটাকে স্বীকৃতি দিয়েছেন, সরকার নির্দেশে হয়েছে, সেটা যেন গড়িমসি না করে তাড়াতাড়ি দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সাধারণ ছুটিতে যারা কমপক্ষে 10 দিন সশরীরে অফিস করেছেন তারা 1 মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা পাবেন। ভাতার পরিমাণ সর্বনিম্ন 30,000 আর সর্বোচ্চ 1 লাখ টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে হালকা প্রকৌশল পণ্যের অগ্রিম রপ্তানিমূলক প্রত্যাবাসন ব্যবস্থায় ভর্তুকির সুবিধা দেবে সরকার। এ বছরের 10 মার্চ থেকে রপ্তানি হওয়া পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে এই নিয়ম। মঙ্গলবার এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, টেলিগ্রাফিক ট্রান্সফার টিটির মাধ্যমে অগ্রিম মূল্য প্রত্যাবাসনের বিপরীতে হালকা প্রকৌশল পণ্য রপ্তানির ক্ষেত্রে ব্যাংকগুলো নগদ সহায়তা দিতে পারবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে বিদেশি ক্রেতার যথার্থতা, বিশ্বাসযোগ্যতা, মূল্যের সঠিকতা এবং অগ্রিম মূল্য প্রত্যাবাসন বিষয়ে টিটি বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, রপ্তানির আদেশ প্রদানকারীর অর্থ পাঠানোর বিষয়টি ব্যাংকের মাধ্যমে নিশ্চিত করতে হবে। দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কোরবানির পশুর হাট শুরু হলেও দাম নিয়ে চিন্তায় খামারি ও ব্যবসায়ীরা। করোনার কারণে এবার ক্রেতা কম থাকায় বাজারে তেমন মূল্য নেই। এ অবস্থায় দেশে ভারতীয় গরু এলে ব্যাপক লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। তবে সীমান্তে কড়া নজরদারির কারণে তা হবে না বলছে বিজিবি। সীমান্তবর্তী জেলা যশোরে হঠাৎ করেই কমে গেছে গরুর দাম। ব্যবসায়ীরা বলছেন, 1 মাস আগেও মন প্রতি 20,000 টাকা দরে বিক্রি হলেও এখন তা 15 থেকে 16,000 টাকার উপরে উঠছে না। এছাড়াও বাজারে মিলছে না ক্রেতার দেখা। এই অবস্থা চলতে থাকলে বড় লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। ইন্ডিয়ান গরু আসলে আমরা মোট বিক্রি করতে পারবো না, দেশীয় মাল সব থেকে যাবে। 7টা গরু নিয়ে এসেছি, এখন একটা গরু বেচলাম, লাস্টে 7,000 লস। একই চিত্র চুয়াডাঙ্গার হাটগুলোতেও। আর শেরপুরে করোনার পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাটমুখী হচ্ছেন না ক্রেতা বিক্রেতারা। অন্যদিকে বন্যায় খাদ্য সংকটের কারণে আগেই গরু বিক্রি করে দিতে চান হিলির খামারিরা। তবে ক্রেতা কম থাকায় মিলছে না দাম। এ অবস্থায় সীমান্ত দিয়ে ভারতীয় গরু এলে পথে বসতে হবে বলছেন তারা। মাছ না পড়লে সরকারি আইন বেলঙ্ঘন করলাম। টানা হেসা খেসা করতেছে, একবার পড়ে গেছে মাছ, এই পর্যন্ত মাছ ছাড়া কোনো লোক আসে না। বলে আমি আছে পরে আছে, হট করে আপনি লাগিয়ে দিয়েছেন দেখে আমি মুখে লাগাইনি। তবে কোরবানির সময় সীমান্ত দিয়ে ভারতীয় পশু যাতে ঢুকতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সকলের একসাথে সমন্বয় করে আমরা একটি মিটিং করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে পঞ্চগড়ের বর্ডার দিয়ে আমরা ঈদ উপলক্ষে কোনো গরু কখনো আমরা আসতে দেব না, এবং তার জন্য আমরা সকলেই একসাথে কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ ঈদ উপলক্ষে পঞ্চগড়ে ভারতীয় কোনো গরু প্রবেশ করতে পারবে না। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গরু, মহিষ ও ছাগলের যোগান রয়েছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
তৃতীয় মেয়াদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেলেন ফজলে কবির। বুধবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। ফলে আরও 2 বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে থাকবেন ফজলে কবির। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জিহাদ উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, ফজলে কবিরকে তার বয়স 67 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অর্থাৎ 2022 সালের 3 জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। রিজার্ভ কেলেঙ্কারির ঘটনায় ডক্টর আতিউর রহমানের পদত্যাগের পর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ পান সাবেক এই সচিব। এরপর তার চাকরির মেয়াদ দ্বিতীয় দফা বাড়ানো হয়, যা শেষ হয় গত 3 জুলাই। সরকারি ধান চাল সংগ্রহ অভিযান কাঙ্ক্ষিত গতিতে চলছে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী সরকারি গুদামে চাল সরবরাহ করছেন না ব্যবসায়ীরা। এমন অবস্থায় চাল আমদানির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে চলমান কার্যক্রমকে আরও জোরদার ও গতিশীল করার কথাও জানান তিনি। এজন্য আইনের সঠিক প্রয়োগের নিশ্চিতের আহ্বান জানান খাদ্যমন্ত্রী। এবারে শেয়ার বাজারের খবর। ক্রেতা সংকট নিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস পার করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই সময় ঢাকার শেয়ার বাজারের 60 প্রতিষ্ঠানেরই দর ছিল অপরিবর্তিত। এছাড়াও ডিএসইতে প্রধান সূচক 3 পয়েন্ট কমার পাশাপাশি লেনদেন হয়েছে 267 কোটি 83 লাখ টাকা। অন্যদিকে সার্বিক সূচক বাড়লেও 6 কোটি 93 লাখ টাকার লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। বুধবার লেনদেনের শুরু থেকে সূচকের উত্থান পতন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 3.07 পয়েন্ট কমে অবস্থান করছে 4079 পয়েন্টে। সূচকের সাথে কমেছে লেনদেনের পরিমাণও, নেমে এসেছে 300 কোটির নিচে। আগের কার্যদিবসের চেয়ে 21 কোটি 47 লাখ টাকা কমে হাতবদল হয়েছে 267 কোটি 83 লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া 341টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 71টির, কমেছে 64টির এবং দর অপরিবর্তিত রয়েছে 206টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় গ্রামীণফোন এবং তৃতীয় অবস্থানে বিকন ফার্মা। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে ফাইন ফুডস, দ্বিতীয় জিল বাংলা সুগার মিল এবং তৃতীয় অবস্থানে স্টার্ন ইন্স্যুরেন্স। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।